ব্রাজিলের অবশ্যই একটা বড় পরীক্ষা। ব্রাজিল ফ্যানদের একটা দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব বেশি কথা হয় যে ব্রাজিলের পথটা বেশ কঠিন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তুলনায়। আসলেই কঠিন দেখা যাচ্ছে, কারণ নরওয়ে কিন্তু কোনোভাবেই এই বিশ্বকাপে আন্ডারডগ না। তারা কিন্তু যোগ্য দাবিদার, অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার যোগ্য দাবিদার তাদের দলটা। তাদের যেরকম মিডফিল্ড পজিশনে প্লেয়ার রয়েছেন, তেমনি অ্যাটাকে কিন্তু আর্লিং হালান্ডের কথা না বললেই না। যেখানে নেইমারকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আর্লিং হালান্ডকে নিয়ে, এবং কার্লো আনচেলত্তি তিনি নিজেও বলেছেন হালান্ডকে নিয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি আপনার কাছে ওটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ব্রাজিল ভার্সেস আর্লিং হালান্ড ম্যাচ হতে যাচ্ছে কিনা। আসলে নিঃসন্দেহে রাতের ম্যাচটা কেমন দেখলেন? ফ্রান্সের ম্যাচ, সেই সাথে আজকে ব্রাজিলের একটা বড় ম্যাচ আছে এবং আগামীকাল সকালে ইংল্যান্ডের ম্যাচ আছে। সবগুলো ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি প্যারাগুয়ে ফ্রান্স ম্যাচটা আছে। এই ম্যাচ নিয়ে আসলে কি বলবেন, কি বিশ্লেষণ এই ম্যাচ এবং প্যারাগুয়ে আসলে ম্যাচের ফলাফল দেখে বোঝার উপায় নেই কি পরিমাণ একচেটিয়া একটা খেলায় ম্যাচে হয়েছে। প্যারাগুয়ে প্রথম থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে, কিন্তু আপনি যদি ম্যাচের বিস্তারিত দেখেন, এখানে যদি আমরা একটু প্লেয়ারদের রেটিংসের দিকে যদি আগে আসি, আপনারা যদি দেখেন যে প্যারাগুয়ে কিন্তু তারা মূলত খেলেছে এই পুরো ম্যাচটা, আজকে খেলেছে পুরো গোল হজম না করার লক্ষ্য নিয়ে। প্রথম থেকে মনে হচ্ছিল যে গোল তৈরি করার খুব বেশি আগ্রহ তাদের নেই, কিংবা গোলের সুযোগ তৈরি করার তাদের আগ্রহ নেই। বিপরীতে ফ্রান্স কিন্তু একের পর এক আক্রমণ সেনেছে। আপনি যদি এই ম্যাচের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আসলে বোঝা যায়, যদি আপনি বল পজিশনটা একটু খেয়াল করেন, 76% বল তারা দখলে রেখেছে, মোটে 24% বল পেয়েছে। কিন্তু প্যারাগুয়েতেই বোঝা যায় পুরো মাঠের নিয়ন্ত্রণটা কতটুকু ছিল ফ্রান্সের কাছে। এবং তারা কর্নার পেয়েছে 12টা, সেই জায়গায় তারা হচ্ছে ডিবক্সের শট থেকে তারা কিন্তু নিয়েছে 5টা শট ডিবক্সের ভিতর থেকেই, এবং অন টার্গেট শট তারা টোটাল নিয়েছে 5টা। যেখানে প্যারাগুয়ে মোটে 183টা পাস দিতে সক্ষম হয়েছে, সেখানে কিন্তু ফ্রান্স 568টা পাস তারা বল করে পাস দিয়েছে বলে। এখান থেকে বোঝা যায় আসলে কতটা নিয়ন্ত্রণ ছিল তাদের। দুর্ভাগ্য আসলে বলা যায়, সেই জায়গা থেকে তারা আসলে মাত্র 1-0 গোলে ম্যাচটা জিতেছে। ফ্রান্স এই ম্যাচে নিশ্চিতভাবেই তারা ডমিনেট করার লক্ষ্যে নেমেছিল, এবং পুরো ম্যাচে কিন্তু আমরা সেটা দেখেছি। একটা জায়গায় একটু কমতি লেগেছে, যদি আপনি মাইকেল ওলিসেকে দেখে থাকেন, পুরো টুর্নামেন্টে তিনি দুর্দান্ত ছিলেন। সেই জায়গায় আজকে কিন্তু সেই জায়গা থেকে তার বল তৈরি করে দেওয়া কিংবা অ্যাটাকে অংশ নেওয়ার জায়গা থেকে তিনি কিছুটা পিছিয়ে ছিলেন তার নিজের জায়গা থেকে। আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে বলবো যে নিঃসন্দেহে তিনি ভালো খেলেছেন, তবে তিনি যে বেঞ্চমার্কটা নিজের জন্য সেট করেছেন সেই জায়গায় তিনি আজকে কিছুটা নড়বড়ে ছিলেন। এখানে আপনার সাথে একটু অ্যাড করতে চাই, মাইকেল অলিসের কথা যখন বলছেন, তাকে আটকানোর একটা ভালো পরিকল্পনা কিন্তু আজকে প্যারাগুয়ে নেমেছিল তাকে নিয়ে। কারণ হচ্ছে আপনি যদি দেখেন 5-4-1 খেলেছে, মানে একেবারে ডিফেন্সিভ লো ব্লক, যেভাবে হোক মাঝ মাঠে এই চারজনকে রাখা হয়েছে শুধুমাত্র যাতে অলিসে, এমবাপে, ডেম্বেলে এবং হচ্ছে বার্কুলাকে পাস দিতে না পারে, সেই সুযোগটা বন্ধ করার জন্য তারা কিন্তু কার্যত নিষ্ক্রিয় ছিল বলা যায়, পুরো ম্যাচে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সেভাবে তারা প্ল্যান করেছে। আপনি এবং দেখেন বার্কুলার জন্য এই পাশে রাখা হয়েছে, ফরওয়ার্ড লাইনে কাউকে রাখা হয়নি, রাইট উইং এর দিকে রাখা হয়েছে বার্কুলাকে আটকানোর জন্য, বা ওই জায়গাটায় মানে তারা মূলত চেষ্টা করেছে মাঝ মাঠটাকে ব্লক করার জন্য, যতটুকু পাস কমানো যায় ফরওয়ার্ড লাইনে। সেই কারণেই হয়তো অলিসেকে আজকে মনে হয়েছে একটু, সেটাই বললাম আসলে তারা প্রথম থেকে যেভাবে খেলছিল তাদের মনে হচ্ছিল যে তারা কোনোভাবে ম্যাচটা তারা যাতে গোল হজম না করে, তাদের মূল লক্ষ্য ছিল গোল হজম না করা। সেই কারণে আসলে এই বাস পার্কিং ডিফেন্স লাইন এবং এই ডিফেন্সটা ভেদ করতে কিন্তু ফ্রান্সকে বেশ বেগ পেতে হয়েছে। যে গোলটি এসেছে একমাত্র গোলটা এসেছে পেনাল্টি থেকে, এবং সেই জায়গা থেকে এই ম্যাচটা ফ্রান্স নিঃসন্দেহে তারা ডমিনেট করার জন্য নামতো, তারাই ফেভারিট ছিল, এবং তারাই ম্যাচটা শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে না গিয়ে ভালোভাবে জিততে পেরেছে। আরেকটা ম্যাচ ছিল আজকে মরক্কো এবং কানাডা। মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, তারা যে গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে সেটা যে কোনো হুক ছিল না কিংবা অঘটন ছিল না, তারা কিন্তু প্রমাণ তারা এই বিশ্বকাপেও দিয়ে যাচ্ছে। পুরোটা পরিকল্পনা আপনি দেখেন, ম্যাচ বাই ম্যাচ যদি দেখেন, তারা যেভাবে ব্রাজিলের গ্রুপ থেকে উঠে এসেছে, তারা নেদারল্যান্ডসের সঙ্গে যেভাবে খেলেছে, পুরো নেদারল্যান্ডসকে আটকে দিয়ে কিন্তু তারা যোগ্য দল হিসেবে এসেছে, এবং কানাডার বিপক্ষে আজকে কিন্তু তারা মাঠে নামার আগেই কিন্তু তারাই ফেভারিট ছিল। যদিও এই মরক্কো কিন্তু বিশ্বকাপ শুরুর আগে তারা বলে এসেছে যে আমরা গতবার সেমিফাইনাল খেলেছি, এবার আমরা ফাইনাল খেলতে চাই। তারা সেই মোটো নিয়েই কিন্তু তারা এবার বিশ্বকাপ খেলছে। আত্মবিশ্বাসটাও কিন্তু তাদের খেলার মধ্যে একদম স্পষ্ট ছিল। তারা যে এখানে ডমিনেট করেছে, সাইবারি দুঃখিত, তিনি এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তবে কানাডার বিপক্ষে খুব একটা বেশি তাকে আমরা মুভমেন্ট করতে দেখিনি, কিংবা বড় চান্স ক্রিয়েট করার তিনি করতে পারেননি। কিন্তু আশরাফ হাকিমি, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, প্রথমার্ধেই আসলে বলা যায় আশরাফ হাকিমির হলুদ কার্ডটা ছাড়া তেমন কোনো উত্তেজনা ছিল না ম্যাচে। কিন্তু আপনি যদি এদের
বোয়াদ্দির যদি আপনি পারফরমেন্স দেখে থাকেন, তার রেটিং এখানে দেওয়া হচ্ছে 7 এবং তিনি 63 মিনিট মাঠে ছিলেন। তিনি কোনো অন টার্গেট শট নিতে না পারলেও 32টা তিনি পাস করেছেন এবং একটা ট্যাকেল তিনি করতে সক্ষম হয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকে যদি ব্রাহিম দিয়াজকে 7.3 রেটিং দেওয়া হচ্ছে, এবং তাকে রেটিং দেওয়ার কারণে মূল কারণটাই দেখেন, দুটো অ্যাসিস্ট এই ব্রাহিম দিয়াজের। এই ব্রাহিম দিয়াজ বিশ্বকাপে মরক্কোর জন্য একটা বড় অংশ কিন্তু বল সাপ্লাই কিন্তু তার পা থেকে হয়ে থাকে, এবং এই ম্যাচেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি এবং তাকে আটকাতেও সক্ষম হয়নি। তবে তহিদ, একটা জিনিস কি খেয়াল করেছেন এখানে, এবারের বিশ্বকাপে সম্ভবত আপনার হচ্ছে যে ফুল ব্যাকরা আছেন তাদের মধ্যে থেকে উইংয়ে উঠার যে একটা প্রবণতা, সেটা এবারের ম্যাচের পরিবর্তন চিত্রগুলো পাল্টে দিচ্ছে। আপনি যদি হাকিমি দেখেন 7.2 রেটিং আছেন, এদিকে মারাজিও তারও 7.9 রেটিং আছেন। মানে তারা যে ওভারল্যাপ করে উপরে এসেছেন, দলকে সাপ্লাই করেছেন, এবং এই শুধু এই দল না, বড় দলগুলোতে আমরা দেখছি। তবে আর্জেন্টিনার এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আমরা সবশেষ ম্যাচে দেখতে পেয়েছি। তবে ব্রাজিলেরও কিন্তু সেই শক্তিমত্তা আছে, ফ্রান্সেরও যদি দেখেন আপনার ডিফেন্ডাররা ওভারল্যাপ করে উপরে এসে খেলছে, এগুলো আসলে ম্যাচের পার্থক্য খুব একটা গড়ে দিচ্ছে কিনা? অবশ্যই ডিফেন্ডাররা যেমন লেফট ব্যাক এবং রাইট ব্যাক, তারা যখন ওভারল্যাপ করে উপরে উঠছে, অবশ্যই এটা গোল ক্রিয়েটের তারা একটা সুযোগ তৈরি করছে। তারা ওভারল্যাপ করে যাচ্ছে এবং সেখান থেকে বল ক্রস করার সুযোগ তৈরি হচ্ছে, কাটব্যাক করে তারা ঢুকছেন কিংবা কাটব্যাক পাস তারা দিচ্ছেন। অবশ্যই এতে গোলের চান্স যেমন ক্রিয়েট হচ্ছে, যারা মিডফিল্ডে রয়েছেন তারাও কিন্তু এই তাদের জায়গা ছেড়ে তখন যারা মাঝখানে চলে আসছেন, অ্যাটাকিং মিডল রোলে যখন আসছেন, তখন কিন্তু গোল স্কোরিংয়ের যে অপরচুনিটি সেটা বেশি ক্রিয়েট হচ্ছে। এবং যারা উপরে যাচ্ছে, বিশেষ করে যেমন হাকিমের কথা বললেন, তিনি যখন উপরে গিয়ে ক্রস করার জন্য অপশন খুঁজছেন, তখন কিন্তু তার সামনে অপশন 3 থেকে 4টা থাকছে, কাকে ঠিক ক্রসটা করবেন বা কোন জায়গায় দিবেন সেই বলটা নেওয়ার জন্য কিন্তু তখন অলরেডি ব্রাহিম দিয়াজ, সাইবারি তারা কিন্তু জায়গা তৈরি করে দাঁড়ানোর একটা পজিশন তা নেওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি যদি সেই জায়গায় না যেতেন, তাহলে ব্রাহিম দিয়াজকে আমরা হয়তো দেখতাম সেই জায়গা থেকে তিনি যেটা এই ম্যাচে করেছেন, এবং তিনি কিন্তু সেই রাইট সাইড থেকে বলের সাপ্লাই তিনি করেছেন, দুটো অ্যাসিস্টও তিনি করেছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা অ্যাটাকের জন্য এই যারা লেফট ব্যাক এবং রাইট ব্যাক রয়েছেন, এই উইং প্লে যারা করছেন, তারা যেভাবে উপরে উঠে যাচ্ছেন, সেই জায়গা থেকে নিঃসন্দেহে যে কোনো দলের জন্য এটা ভালো। নিশ্চয়ই আমরা একটু আপকামিং ম্যাচে যেতে চাই। আমাদের আজকে বিগ ম্যাচ আছে ব্রাজিল সমর্থকদের জন্য, বিশেষ করে একটু ব্রাজিল দল কি আসলে একটু টেনশনে থাকবে কিনা আমি আসলে আপনার কাছে জানতে চাই। তো অবশ্যই এটা ব্রাজিলের অবশ্যই একটা বড় পরীক্ষা। ব্রাজিল ফ্যানদের একটা দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব বেশি কথা হয় যে ব্রাজিলের পথটা বেশ কঠিন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তুলনায়। আসলেই কঠিন দেখা যাচ্ছে, কারণ নরওয়ে কিন্তু কোনোভাবেই এই বিশ্বকাপে আন্ডারডগ না, তারা কিন্তু যোগ্য দাবিদার, অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার যোগ্য দাবিদার তাদের দলটা। তাদের যেরকম মিডফিল্ড পজিশনে প্লেয়ার রয়েছেন, তেমনি অ্যাটাকে কিন্তু আর্লিং হালান্ডের কথা না বললেই না। পুরো দলের পরিকল্পনা তাকে ঘিরে হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু তার যে গোল করার অ্যাবিলিটি, সেটাকে কার্যকর করার জন্য মিডফিল্ড থেকে বল সাপ্লাইয়ের যে কাজটা, মার্টিন ওদেগ্রাদ, বিশেষ করে ওদেগ্রাদ এবং রাইট সাইডে ওদেগ্রাদ রাইট ফিল্ডার এবং লেফট সাইডে বার্গ, তারা 4-3-3 ফরমেশনই খেলে থাকে সাধারণত, এবং সেই জায়গা থেকে তার যে বল সাপ্লাইয়ের কাজটা তারা কিন্তু দুর্দান্তভাবে করছে। এবং এই ম্যাচে, এই বিশ্বকাপে ওদেগার্ড এবং বার্গ দুজনে কিন্তু 2টা করে অ্যাসিস্ট রয়েছে, এবং তারা এই অ্যাসিস্টের কারণেই হালান্ডের যে গোল স্কোরিং অপরচুনিটি, সেটা নিঃসন্দেহে অনেক বেশি বেড়ে যায়। আমরা আজকে প্রেস কনফারেন্স শুনছিলাম, যেখানে নেইমারকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আর্লিং হালান্ডকে নিয়ে। এবং কার্লো আনচেলত্তি তিনি নিজেও বলেছেন হালান্ডকে নিয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। যদিও তিনি প্রথমে বলে দিয়েছেন আসলে একটা বিশেষ প্লেয়ারকে নিয়ে পরিকল্পনা সাজানোর মতো তিনি কোচ নন, যদিও সেটা মুখে বলেছেন, নিঃসন্দেহে এটা একটা নিশ্চয়ই। আমি আপনার কাছে ওটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ব্রাজিল ভার্সেস এর্লিং হল্যান্ড ম্যাচ হতে যাচ্ছে কিনা আসলে। নিঃসন্দেহে সরলত মুসা তারা দুজনেই ছন্দে রয়েছেন, এবং তারা কি করতে পারেন, কতটুকু তাদের অ্যাবিলিটি, সেটাও কিন্তু এরই মধ্যে এই বিশ্বকাপে দেখা গেছে। গোল তিনি পাননি, কিন্তু 2 ম্যাচে তিনি ছিলেন সরলত, এবং এই বিশ্বকাপে নুসা তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি 3টা ম্যাচে স্টার্ট করেছেন, 2টা ম্যাচ তিনি শুরু থেকে ছিলেন, একটা ম্যাচে তিনি বদলি হিসেবে নেমেছেন। তার বয়স মাত্র 21 বছর, লাইপজিগে খেলেন, এবং তার যদি রেটিংটা দেখেন 6.57, মানে 6-এর ওপরে, 6.5-এর ওপরে কিন্তু তার রেটিং রয়েছে। নিঃসন্দেহে তিনিও হালান্ডকে যে বল, যদি একটু আমি ওদেগার্ডের কথাই বলছিলাম, ক্যাপ্টেন তিনি 2টা ম্যাচ খেলেছেন এবং 2টা অ্যাসিস্ট, গুরুত্বপূর্ণ 2টা অ্যাসিস্ট কিন্তু তার পা থেকে এসেছে। শুধু রেটিংটা অনেক হাই, 7.30। আর্সেনালের যে আসলে মেইন ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা কিন্তু গত সিজনে রান করেছেন ওদেগার্ড। শুধু গত সিজন না, গত কয়েকটা সিজন আমরা দেখেছি ওদেগার্ড কিন্তু এই যে ইঞ্জিনটা, মাঝ মাঠের ইঞ্জিনটা, সেটা খুব দক্ষ হাতে সামলাচ্ছেন আর্সেনালের। এবং তারই পরিপ্রেক্ষিতে সেই ইংলিশ প্রিমিয়ার লিগে তিনিও খেলেন, যদিও ক্লাব আলাদা, সেই পেসটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আর্লিং হালান্ডের যে পেসটা, সেটার সঙ্গে ম্যাচ করার যে সক্ষমতা, সেটা কিন্তু ওদেগার্ডে রয়েছে। এবং বার্ডকে যদি আপনি দেখে থাকেন, তিনিও কিন্তু 3 ম্যাচে একটা গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন, এবং তারও রেটিং কিন্তু 6.63। আপনি একেবারেই মাঝমাঠের যে জায়গাটা, এইখান থেকে যদি বল সাপ্লাই রেগুলারভাবে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু হালান্ডকে
হালান্ডের পক্ষে গোল করাটা আরো সহজ হবে। সেই জায়গায় কিন্তু ব্রুনো গিমারেস তিনিও আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনিও বলেছেন মূলত তারা হালান্ডকে আটকাতে চান না, তারা আটকাতে চান হালান্ডকে যারা বলটা দেবেন সেই ইঞ্জিনটাকে আসলে তারা রুখতে চান। এবং সেই জায়গায় তিনি দায়িত্ব নিয়ে বলেছেন তাদের যে মিডফিল্ড তাদের টার্গেটটাই থাকবে হচ্ছে এই জায়গায় বার্গ, বার্জে এবং ওডেগার্ড এই তিনজন যাতে হালান্ডকে বল সাপ্লাই করতে না পারে সেই পথটা ব্লক করাই থাকবে মূল লক্ষ্য। তো আপনি একটা রিপোর্ট করেছিলেন, বলছিলেন যে প্রেস কনফারেন্সে নেইমারকে নিয়ে কোনো কথা হয়নি। নেইমারকে নিয়ে আসলে কোনো আপডেট আছে না? আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তিনি 90 মিনিট খেলার মতো ফিট আছেন। একটা ব্রাজিলিয়ান পত্রিকাকে গতকালকে কার্লো আনচেলত্তি একটা বক্তব্য দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন নেইমার শতভাগ ফিট রয়েছেন এবং নরওয়ের বিপক্ষে 90 মিনিট খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। কিন্তু কোনো অদৃষ্টকর কিন্তু অবাক করার মতো বিষয় যে আসলে প্রেস কনফারেন্স যেটা হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, সেই জায়গায় আসলে নেইমারকে নিয়ে তেমন কোনো বার্তা কিন্তু তিনি দেননি। এই জায়গায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আদৌ কি নেইমার থাকবেন কিনা। যেহেতু আনচেলত্তি ব্রাজিলিয়ান গণমাধ্যমে বলেছেন নিঃসন্দেহে নেইমার কিন্তু গত ম্যাচও নামার জন্য কিছুটা প্রস্তুত ছিলেন, 90 মিনিট খেলতে না পারলেও তিনি জানিয়েছিলেন অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট তিনি মাঠে খেলতে পারবেন। সেই জায়গা থেকে তিনি যে আরো বেশি ফিট হয়ে এই ম্যাচে আসবেন এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। নেইমার গ্রুপ পর্বে একটা ম্যাচে 15 মিনিট খেলেছেন, তারপরে ম্যাচে রেস্টে ছিলেন, তার আগে অনেকটা বিশ্রাম পেয়েছেন, তিনি মোটামুটি অনেকটা লম্বা সময় বিশ্রাম পেয়েছেন এবং আমার মনে হয় যে তিনি ফুল ফিট আছেন। তো সেই জায়গায় আরেকটু আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই যে সবশেষ ম্যাচে ব্রাজিলের ডন কার্লো আনচেলত্তিকে কেমন দেখলেন? কার্লো আনচেলত্তি বনাম এর্লিং হ্যালান্ডের ম্যাচটা হতে যাচ্ছে কিনা? আমি পুরো ব্রাজিলের কথা তখন আপনাকে বলছিলাম, এই ম্যাচে মানে ব্রাজিলের ম্যাচটাকে লাস্ট মোমেন্টে যেভাবে ঘুরিয়ে দিয়েছেন আনচেলত্তি, যেভাবে ফরমেশন চেঞ্জ করেছেন, সাবস্টিটিউট একদম জাপানের বিপক্ষে তারা কিন্তু প্রথমে যে ফরমেশনে খেলছিলেন প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে পুরো কম্বিনেশনটা কিন্তু চেঞ্জ করে ফেলেছেন। তিনি 4-1-1-4 যেটা তার মূল অ্যাটাকিং যে ফর্মুলা সেই ফর্মুলা তিনি ফিরে এসেছেন। সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কাজ দিয়েছে। স্পিডি প্লেয়ার এন্ড্রিক, তার স্পিড রয়েছে, সেটাকে তিনি কাজে লাগিয়েছেন। এবং যদি গোলটা আপনি পরবর্তীতে দেখেন যেই ক্যাসিমেরোর হেড থেকে গোলটা এসেছে, সেই জায়গায় যদি ক্যাসিমেরোকে আপনি দেখে থাকবেন 4-1-1-4 যে ফরমেশনে তারা খেলেছেন, সেই জায়গায় আনচেলত্তির যে টোটকা অ্যাটাক ইজ দ্য মেইন ডিফেন্স, সেও কিন্তু সেই জায়গায় একদম বেশিরভাগ সময়ই আমরা যতটুকু সময় ব্রাজিলই তো পুরোটা সময় বল অ্যাটাকের পজিশনে ছিল শেষের দিকে, সেই জায়গায় আমরা একবারের জন্য কাসিমেরোকে দেখিনি যে তিনি তাদের নিজের অর্ধে নেমে এসেছেন। তিনিও আমরা দেখেছি বক্সের কাছাকাছি থেকে কিংবা মাঝমাঠের এই লাইনে থেকেই কিন্তু তিনি মোটামুটিভাবে তার খেলাটা তিনি পরিচালনা করেছেন এবং যে গোলটা এসেছে তার হেড থেকে নিঃসন্দেহে পুরোটাই ছিল আসলে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে। এবং আরেকটা বিষয় যদি আমি একটু অ্যাড করতে চাই, আপনি কাসিমেরোকে নিয়ে এই বিশ্বকাপে গ্রুপ পর্বে বিশেষ করে খুব বেশি সমালোচনা হয়েছে যে বয়স হয়ে গেছে, গতির সাথে পাল্লা দিচ্ছিলেন না, হাঁপিয়ে উঠেছেন, কিন্তু আনচেলত্তি কিন্তু তার উপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু সেই ভরসার প্রতিদানটা একদম সঠিক সময়ে গিয়ে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগ মুহূর্তে ঠিক গত সিজনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড যে পারফরমেন্স করেছেন তার তো আসলে তার মধ্যে কোনো বয়সের ছাপ কিংবা তার খেলার কোনো কমতি এটা কিন্তু চোখে পড়েনি। তিনি কিন্তু দুর্দান্ত ছিলেন পুরো সিজন জুড়ে। ম্যানচেস্টার ইউনাইটেডকে টেবিলের উপর দিকে নিয়ে আসার যে মূল কারিগর তার মধ্যে কিন্তু কাসিমেরো ছিলেন অন্যতম। তো সেই জায়গা থেকে আসলে তার উপরে ভরসা রাখাটা খুব স্বাভাবিক। মাঠের বাইরে আসলে সমালোচনা অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু মাঠে কিন্তু কাসিমেরো দুর্দান্ত সব সময়ের জন্যই। তো যদি আমরা প্রথম গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখি ব্রাজিলের এবং যদি জাপানের বিপক্ষেও প্রথম হাফটা দেখি, ব্রাজিলের কোন কোন জায়গায় আপনার দুর্বলতা মনে হয়েছে যেগুলা নরওয়ের বিপক্ষে আসলে ব্রাজিলকে ভোগাতে পারে? মূল কথা গাব্রিয়েল মাগালেস তাদের হচ্ছে মূল ডিফেন্ডার, যিনি কিনা বিল্ড আপ পজিশনে খেলে থাকেন, এবং মার্কিনিউস তিনি ডিস্ট্রয়ার হিসেবে খেলে থাকেন। তিনি একটু উপরে উঠে বল ক্লিয়ার করতে পছন্দ করেন, কিন্তু নিজের জায়গাটা কিন্তু মাগালেস তিনি শক্তভাবে আঁকড়ে রাখেন। সেই জায়গায় মূলত আমি বলবো হালান্ডের থেকে মাগালেস কিছুটা পেছনে থাকবেন, কারণ নরওয়ে কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবেন এবং ওদেগ্রাদ এবং বার্গ তারা কিন্তু বল এরিয়াল বেশি খেলবেন। হালান্ড যেহেতু এরিয়ালে খুব বেশি গোল করতে অভ্যস্ত, হাইট ভালো এবং তিনি দুর্দান্ত হেড করতে পারেন, তিনি বুলেট হেডার তাকে বলা হয়ে থাকে। সেই জায়গা থেকে মাগালেস কোন জায়গায় পিছিয়ে পড়বেন? ব্রাজিল যদি অ্যাটাকে ওঠে, মাগালেস যদি জায়গা থেকে কিছুটা উপরে ওঠেন, সেই জায়গায় কিন্তু হালান্ডের যে গতিটা সেই গতিতে কিন্তু মাগালেস নিঃসন্দেহে পিছিয়ে পড়বেন। আমরা গত সিজনেও দেখেছি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে এই জিনিসটাতে তাকে একটু ভুগতে দেখা গেছে যে স্পিডটা একটু কম থাকার কারণে কাউন্টার অ্যাটাকে যখন বিপক্ষ দল উঠছে সেই জায়গায় তাদের স্ট্রাইকারকে ফলো করে পেছনে যাওয়ার ক্ষেত্রে মাগালেস একটু স্লো। তো সেই জায়গায় যদি এরিয়াল বল বার্গ এবং ওডেগার্ড দিয়ে থাকেন এবং হালান্ড যদি রান মেক করতে থাকেন অফসাইড ট্র্যাপকে ফাঁকি দিয়ে, সেই ক্ষেত্রে তার একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আনচেলত্তির যে ট্যাকটিক্স সেই ট্যাকটিক্সে তাকে আমরা খুব বেশি উপরে উঠতে দেখি না। এই জায়গায় এই জায়গাটা হয়তো একটু স্বস্তি থাকবে, কিন্তু তিনি যদি উপরে উঠে আসেন, মার্কিনিউস সাধারণত একটু উপরে, যেহেতু তিনি ডিস্ট্রয়ার রোলটা প্লে করে থাকেন, একটু উপরে সে বল ক্লিয়ার তিনি করে থাকেন, অ্যাটাক তিনি প্রতিহত করে থাকেন। সেই জায়গায় মাগালেস যদি জায়গা ছাড়ে তাহলে হালান্ড কোনো অঘটন ঘটাতেও পারে।
আরেকটা বিষয় কি একটু চোখে পড়েছে কিনা, ভিনিসিয়াস জুনিয়র আমরা দেখছিলাম যে গ্রুপ পর্বের ম্যাচ বলুন বা জাপানের বিপক্ষে ম্যাচটা বলুন, খুব বেশি ওই কেন্দ্রিক অ্যাটাক করছে, ব্রাজিল ওই কেন্দ্রিক অ্যাটাক করেছে এবং জাপান কিন্তু সেই ম্যাচটাতে প্রথমার্ধে বুঝেছিল, আপনি যদি দেখেন ভিনিসিয়াস জুনিয়র কেন্দ্রিকই তারা আসলে ডিফেন্সিভ সাজাচ্ছিলেন, একটা পাস খালি ছিল। মোটামুটিভাবে একটা টার্গেট ম্যান হিসেবে তারা কিন্তু ভিনিসিয়াসকে রেখেছিল ব্রাজিল, এবং সেই জায়গায় কিন্তু মার্কিং এর জায়গায় ভিনিসিয়াস সবসময় আপনি দেখবেন 3 থেকে 4 জন কমপক্ষে 3 থেকে 4 জনের মাঝখানে সবসময় ছিলেন। সেই জায়গা থেকে তিনি চেষ্টা করেছেন তার যে জাদুকরী ড্রিবলিং, বর্তমান সময়ে তো যদি আপনি অ্যাটাকার পজিশনটা দেখেন সেই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র নিঃসন্দেহে একজন ভয়ঙ্কর অ্যাটাকার বর্তমান সময়, এবং তাকে আটকানো যেটা আমরা মেসির ক্ষেত্রে বলা শুনে থাকি, বিভিন্ন বড় বড় ডিফেন্ডার যারা যেমন স্বয়ং ব্রাজিলের রবার্তো কার্লোস কিংবা ক্যাসিমেরো তারা নিজেরাও স্বীকার করেছেন মেসিকে একা আটকানো সম্ভব না। ঠিক সেই জায়গায় কিন্তু ভিনিসিয়াসের ড্রিবলিং এখন পৌঁছে গেছে, তাকে কোনো ডিফেন্ডার একা আটকানো একেবারে অসম্ভবের কাতারে চলে গেছে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই ম্যাচেও কিন্তু ভিনি কেন্দ্রিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যদি না এই কন্ট্রোভার্সি শেষ করে নেইমার 90 মিনিটের জন্য মাঠে নামে। যদি নেইমার মাঠে নামে সেই ক্ষেত্রে ভিনিসিয়াস কিছুটা রিলিফ পাবেন, কারণ তখন মার্কিংয়ের জায়গায় নেইমার চলে আসবেন। তো সেই জায়গায় হয়তো ভিনিসিয়াস কিছুটা জায়গা পাবেন, কিছুটা জায়গা মেক করে তিনি খেলতে পারবেন। যদি নেইমার শুরু থেকে না থাকেন তাহলে কিন্তু তাদের অ্যাটাকে আপনি যেমনটা বলছিলেন ভিনি কেন্দ্রিক, এই ম্যাচেও ভিনি কেন্দ্রিকই হবে এবং লেফট সাইড থেকে অ্যাটাকের করার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি যেমনটা বলছেন আর্জেন্টিনার কথা, আর্জেন্টিনার কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, তারা যদি লোডটা বেশি রাইট সাইডে বা লেফট সাইডে দেয়, বিপরীত পাশে কিন্তু একটা অপশন তারা ক্রিয়েট করে। ব্রাজিলের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একটু আমরা কম দেখি। যে অপশনের কথা বলছিলাম, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, তারা মেসির বিপরীত পাশে লোডটা বাড়ায় মেসিকে একটু ফ্রি করে দেওয়ার জন্য। মেসি হোক কিংবা আপনি যদি দেখেন রাইট সাইডে যে যদি তারা বাম দিকে অ্যাটাকটা সাজায়, বাম দিকে যদি লোডটা বেশি দেয়, আপনি দেখবেন তাদের যে রাইট ব্যাক সে মন্টিয়াল বিশেষ করে সে যদি উপরে চলে এসে একটা পজিশন ক্রিয়েট করে রাখে যেই জায়গাটায় একটা বল দেওয়া সম্ভব কিংবা খেলার মোড়টা ঘুরিয়ে নেওয়া সম্ভব। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে আমরা দেখি যদি লেফট সাইডে আপনার লোডটা বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিবক্সের আশপাশে কিন্তু রায়ান বলেন কিংবা ব্রুনো গিমারেস বলেন, তারা কিন্তু রাইট সাইডের জায়গাটা খুব বেশি তৈরি না করে বক্সের আশপাশে আমরা বেশিরভাগ সময় তাদের খেলা দেখি। যদি ফুটপ্রিন্ট আপনি দেখে থাকেন খেলার শেষে, তো যেই জায়গাগুলো আপনি দেখে দেখবেন যে আসলে ভিনি কেন্দ্রিক অ্যাটাকগুলো যেমন হচ্ছে সেটা যেমন লাল রয়েছে, ঠিক ডিবক্সের আশপাশে লাল দেখবেন, কিন্তু ডিবক্সের বাইরে রাইট সাইডের কর্নারে ওই দিকে দেখবেন না আপনি সেরকম কোনো ফুটপ্রিন্ট পাবেন না। তো সেই জায়গাটা নিশ্চয়ই এবার ব্রাজিল আরও বেশি সতর্ক থাকবে। নিশ্চয়ই। আমরা আরও একটা ম্যাচ আছে মেক্সিকো ইংল্যান্ড, এটাও আসলে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচে আমরা একটু ছোট্ট করে জানতে চাই দর্শকদেরকে আসলে এই ম্যাচের প্রেডিকশনটা কি কেমন হতে যাচ্ছে এই ম্যাচটা। এই ম্যাচে আসলে মূলত আপনি যেমনটা বলছিলেন মেক্সিকো এবং ইংল্যান্ডের যে ম্যাচটা, এই ম্যাচে মূলত মেক্সিকোর সাথে ইংল্যান্ডের খেলা, পাশাপাশি হচ্ছে মেক্সিকোর হাইটের সঙ্গে ইংল্যান্ডের খেলা, যে উচ্চতায় খেলা প্রায় আপনার প্রচুর উচ্চতা খেলবে তারা 2000 মিটারের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং সেই জায়গায় গিয়ে খেলা কিন্তু আমরা এর আগেও দেখেছি উচ্চতার কারণে বলিভিয়ার মাঠে গিয়ে খেলতে গিয়ে আর্জেন্টিনা 6 গোলও খেয়েছে। তো সেই জায়গায় কিন্তু ইংল্যান্ড অনেক বেশি কনসার্ন। আমরা দেখেছি এর আগে তাদের কোচ তিনি নিজেও এটা নিয়ে কথা বলেছেন যে এই যে এই উচ্চতা তাদের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, এবং তারা বিশেষ কিছু আবেদনও করেছিল সেই খেলার ক্ষেত্রে, এবং কিছু বিষয়ে ওষুধপত্রের বিষয়ে তারা কিছু ছাড়পত্র পেয়েছে, যতটুকু এটা গুঞ্জন কিনা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে সেই জায়গায় গিয়ে খেলতে গেলে তাদের যেমন মেক্সিকো স্বাগতিক দল, বিখ্যাত আজতেকা স্টেডিয়াম, সেই জায়গায় তাদের যেমন একটা হোম সাপোর্ট থাকবে, সেই জায়গায় ইংল্যান্ডের যেমন চাপে থাকবে, নিঃসন্দেহে উচ্চতাটাও তাদেরকে অনেক বেশি চাপে রাখবে। কিন্তু দিন শেষে আসলে খেলাটা যেহেতু ইংল্যান্ডের, এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে যেভাবে খেলছে, বিশেষ করে হ্যারি কেইন, তার কথা আলাদাভাবে না বললেই না, তাকে আটকানোই মূলত মেক্সিকোর জন্য খুব বেশি কঠিন হবে। যদি হ্যারি কেইন, বেলিংহাম এবং মাদুইকের সাথে গর্ডন এবং মাদুইকে যদি দুই দিক থেকে তারা যদি বল সাপ্লাই করতে পারে, নিঃসন্দেহে এই ম্যাচে কিন্তু ফেভারিট হিসেবে ইংল্যান্ড থাকছে, এবং রেজাল্টটা যদি বলছি তারা যদি তাদের খেলাটা খেলতে পারে রেজাল্ট নিশ্চয়ই ইংল্যান্ডের পক্ষেই যাবে। তৌহিদ, আসলে এবারের 3টা দেশ বিশ্বকাপ হোস্ট করছে, তার মধ্যে থেকে একটা দল ইতিমধ্যে বাদ পড়ে গেছে, কানাডা। রাতে আরেকটা হোস্টের খেলা বলছিলেন, মেক্সিকোর খেলা। মেক্সিকো থাকবে কিনা, টিকে থাকবে কিনা সেইটা হয়তো আমরা ম্যাচ শেষে বলতে পারবো। আমরা যদি একটু শেষ 16টা দেখতে চাই, শেষ 8-এ কারা কারা যাচ্ছেন, হ্যাঁ কম্পিটিশন প্রেডিক্টের মধ্যেই আছে। আমরা এখানে যদি একটু দেখি আপনি কাকে কাকে এগিয়ে রাখবেন। আমরা কোয়ালিফাইং রাউন্ডে অনেককে আমরা সব বসিয়ে রেখেছি। আমরা গত ম্যাচে যারা ছিল, গত ম্যাচের আগের দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রান্সের সাথে মরক্কোকে এগিয়ে রাখা হয়েছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা? এবং এদিকে মরক্কো তো উঠেই গেছে, চলে এসেছে, এবং পর্তুগাল স্পেন ম্যাচে স্পেনকে আগানোর এগিয়ে রাখা হয়েছে। একটা এক্সপ্লেনার দেখছিলাম, আসলে পর্তুগালের যদি নিজেদের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে স্পেনের বিপক্ষে আসলে খুব বেশি কিছু করা সম্ভব না। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি যে
যিনি সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে খেলছেন, তিনি যদি আসলে বলই না পান ডি বক্সে বা গোল করার অপরচুনিটি তিনি দাঁড়িয়ে থাকবেন, তাকে বল সাপ্লাই দেওয়া হবে না, যদি সেই অবস্থায় থাকে তাহলে নিঃসন্দেহে এই প্রেডিকশন ঠিক আছে। আমরা একদম ছোট করে শেষ করব। আমরা এই ম্যাচে যদি দেখি ইউএসএ বেলজিয়াম থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? এখানে আমরা বেলজিয়ামকে রেখেছি। এখানে বেলজিয়ামকে আপনার এগিয়ে রেখেছেন, কিন্তু এখানে ইউএসএ কে একবারই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বেলজিয়ামের এই সিজন এই বিশ্বকাপের যে পারফরমেন্স এবং ইউএসএ এর যে পারফরমেন্স, তাতে আপনার 50-50 রাখতে হবে। এদিক থেকে ব্রাজিল নরওয়ে ম্যাচ, আজকে আমরা ব্রাজিলকে এগিয়ে রেখেছি। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচে মেক্সিকোকে এগিয়ে রাখা হয়েছে। আপনি কি মেক্সিকোকে এগিয়ে রাখবেন আমি নাকি এটার সাথে একমত না, কারণ এই জায়গায় আমরা ইংল্যান্ডকে তাহলে সামনে আনি? আমরা চেষ্টা করি এই জায়গাটাই আমরা ইংল্যান্ড এই জায়গাটা আসলে এইখান থেকে আমরা ইংল্যান্ডকে আনতে পারবো। আর এইখানে আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনা এবং ইজিপ্ট ম্যাচ থেকে আর্জেন্টিনা আসছে এবং সুইজারল্যান্ড কলম্বিয়া থেকে কলম্বিয়া। আমরা মনে হয় শেষ 8 মোটামুটি পেয়ে গেছি। আমরা দেখার বিষয় যে এটা আসলে কতটুকু হয়। দর্শক, আমরা ম্যাচ অ্যানালাইসিস করছিলাম এতক্ষণ। সহকর্মী গেস্ট তৌহিদ আমাদের সাথে ছিলেন। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।